2021 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য মডেল কোশ্চেন সেট আমি শুরু করেছি। আজ আমাদের মডেল কোশ্চেন সেটের 2। এখানে আমরা 1, 2 এবং 3 নম্বরের অঙ্কগুলো পার্ট 1 শেষ করব এবং পার্ট 2 এ অবশ্যই আমরা 4 নম্বরের অঙ্ক অর্থাৎ 4 নম্বরের যে প্রশ্নগুলো অর্থাৎ 2 নম্বরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করব। তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর আমি বলে দেবো কি করতে হবে। এবার দেখো, প্রথম মডেল কোশ্চেন সেট আমরা 2টা শুরু করি। তাহলে মোটামুটি আমাদের এখানে 16 নম্বরের প্রশ্ন, 16×2 32 অর্থাৎ 32 মিনিটে আমাদের শেষ করতে হবে। এই টার্গেটটা রেখো না, এর থেকে কম মিনিটে শেষ করে দাও, 25 মিনিটে শেষ করো অথবা এর থেকে কম 22 মিনিট। অর্থাৎ তোমাকে এইগুলোতে কম সময়ের মধ্যে টেনে নিয়ে আসতে হবে। এইভাবে আমরা প্র্যাকটিস করব। অলরেডি একটা হয়ে গেছে, আরেকটা চলছে। এইভাবে আমরা মোটামুটি 10 থেকে 15টা মডেল কোশ্চেন সেট করব। তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের জন্য কাজ করছি। এবার দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। এক রয়েছে, কোনো মূলধনের 20 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন যদি 20 বছরে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? ধরে নিই, ওকে। এখানে আমরা ধরি আসল আমরা কি ধরি? আসল ইকুয়াল টু পি ধরলাম, পি টাকা। তাহলে সুদ আসল যেহেতু আমাদের দ্বিগুণ হয় তাহলে 2p টাকা। তাহলে আমাদের সুদ কত? সুদ ইকুয়াল টু, সুদ আসল থেকে আসল বাদ দাও, তাহলে 2p - p ইকুয়াল টু p টাকা। ক্লিয়ার? আর আমাদের সময় দেওয়া রয়েছে, সময় t ইকুয়াল টু 20 বছর। এটা আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে, ওকে। এবার আমরা কি জানি? আমরা জানি I ইকুয়াল টু PRT/100। এখানে আমাদের আর এর মানটা বের করতে হবে, সুতরাং আর কে আমরা বাঁ দিকে রাখলাম এবং এখান থেকে আই এর সঙ্গে 100 গুণ হচ্ছে, I ইন্টু 100 এই পাশে গুণ হচ্ছে এবং পিটি নিচে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? আই অর্থাৎ সুদ আমরা কত পেয়েছি? p টাকা। এখানে 100 রয়ে গেল। এটা আমাদের কি? আসল যেটা পি ছিল সেটাই আমাদের পি। এখানে আমাদের আই ইকুয়াল টু সুদ, এটা একটু ইন্ডিকেট করে দিই, যেটা পেয়েছি পি টাকা। আর পি এখানে পরিবর্তন হয়নি, এখানে টি। যেহেতু এটা আমাদের শর্ট কোশ্চেন, সুতরাং এই লেখার মধ্যে কোনটা আমি ধরলাম সেটা ম্যাটার করে না। যদি এটা 2 নম্বরের প্রশ্ন হতো তাহলে সেটা ম্যাটার করতো, অর্থাৎ এখানে আমাদের পি ধরা হতো না, তখন আমরা ধরতাম এক্স। তুমি এক্স ধরে এটা করতে পারো। এবার দেখো, টি ইকুয়াল টু 20, তাহলে পি কেটে গেল, এটা কেটে দাও, 5%। তাহলে আমাদের উত্তর এ। এবার চলো পরের প্রশ্নে চলে যাই। এখানে দেওয়া রয়েছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে এ বি সি এদের অনুপাতগুলো কত হবে? তাহলে এই অঙ্ক করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। এখানে রয়েছে আমাদের 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এবার দেখো, বা 2, 3, 4 এইগুলো কার সহগ? এ বি সি পরপর এদের সহগ। তাহলে এদের লসাগুটা কত হয়? 4, 3, 2 এদের লসাগু 12। তাহলে আমরা এই প্রত্যেককে 12 দিয়ে ভাগ করে দেব, 4c/12। ক্লিয়ার? তাহলে একে দিয়ে একে ভাগ করো 6, একে দিয়ে একে ভাগ করো 4, একে দিয়ে একে ভাগ করো 3। তাহলে a/6 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/3। এবার এখন আমরা একে যদি অনুপাতে করি a/b/c, অতএব যদি উপরেরগুলো অনুপাত হয়, এবার পরপর নিচেরগুলো আমাদের অনুপাত আকারে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে a/b/c ইকুয়াল টু 6:4:3, 6:4:3। এটা আমাদের কত নম্বরে আছে? ডি নম্বরে রয়েছে। এবার আমরা পরেরটায় চলে যাই, ওকে। আমাদের কি রয়েছে দেখো, ও কেন্দ্রবৃত্ত এ বি তার একটা ব্যাস
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD তার বৃত্তস্থ চতুর্ভুজ। এবার একটা কোণ দেওয়া রয়েছে, আর একটা কোণের মান আমাদের বের করতে বলেছেন। আগে চিত্রটা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের একটা বৃত্ত এবং এটা আমাদের AB ব্যাস। ওকে, AB একটা ব্যাস। এবার ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখানে একটা বিন্দু ধরে নিলাম, এখানে একটা বিন্দু ধরে নিলাম, ABCD। তাহলে ABCD এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আমাদের ADC কোণ, ADC কোণ, এই কোণের মান দেয়া রয়েছে 120 ডিগ্রি। এবার BAC কোণ, BAC কোণ, এই কোণের মান আমাদের বের করতে বলেছে। ওকে, এবার দেখো ACB কোণ, ACB কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এটা আমাদের ব্যাস এবং এখানে আমাদের ও রয়েছে কেন্দ্র, কেন্দ্রের উপরে আমাদের AB রয়েছে। এবার দেখো কেন্দ্রগামী আমাদের AB হয়েছে। এবার দেখো এটা আমাদের 90 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় সম্পূরক কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি, তাহলে এটার মান কত? তাহলে এটার মান 180 মাইনাস 120 যদি করে দিই তাহলে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা পেলাম আমরা 60 ডিগ্রি। আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস এখানে পেয়েছি 90 ডিগ্রি, আবার বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলাম 60 ডিগ্রি, তাহলে পাচ্ছি আমরা 30 ডিগ্রি। ক্লিয়ার? এটা আমাদের কয় নম্বর? সি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো একদম। এবার চলো পরেরটাই যাই। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সবসময় সমান থাকে, সুদের হার সবসময় সমান থাকে। ক্লিয়ার? তাহলে এ হবে। এখানে কিছু কিছু দাগানো রয়েছে, একটাই কারণে এই ভিডিওটা আমি একবার বানানোর চেষ্টা করেছিলাম, যেটা কোনো ক্রমে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এবার দেখো একটি ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল এখানে 256 রয়েছে, এটাকে কেটে 216 করে দাও, এত বর্গমিটার, 216 বর্গমিটার। ঘনটির আয়তন আমাদের বের করতে বলেছে। একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা কি জানি? 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার ইকুয়াল টু 216। তাহলে এখানে বাহু তার স্কোয়ার ইকুয়াল টু 216/6, তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু 36। এই 6 ওই পাশে গিয়ে কিন্তু ভাগ হয়েছে, তাহলে বাহু ইকুয়াল টু কত? উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে 6। এখানে প্লাস মাইনাস হতো কিন্তু প্লাস শুধু নিয়েছি, কারণ কি বাহুর দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না। এবার আমাদের ঘনকের আয়তন ইকুয়াল টু কত? আয়তন ইকুয়াল টু বাহু কিউব ঘন, এখানে সেমি আছে তাহলে সেমি দেবো, না মিটার আছে, তাহলে মিটার দেবো। তাহলে এখানে 6 তার কিউব ঘনমিটার ইকুয়াল টু 256 ঘনমিটার। ক্লিয়ার? এটা আমাদের সি নম্বরের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এবার পরের অঙ্কটা আমরা চলে যাই। পরের অঙ্কটা একটু পড়ে নাও। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে আমাদের 13 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু 13 সেমি। বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলেছে। জ্যা এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এবার দেখো ক্লিয়ার? ওকে, এটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের কেন্দ্র, এখানে একটা জ্যা রয়েছে। ওকে, তাহলে এই কেন্দ্র থেকে এর দূরত্ব, লম্ব দূরত্ব সবসময় তো লম্ব দূরত্ব নিই আমরা। এবার এই ও, এটা আমাদের একটা জ্যা এ বি দেওয়া রয়েছে এবং এটাকে আমি যোগ করলাম ওবি। ওবি এটা আমাদের বৃত্তের কি ব্যাসার্ধ, সুতরাং এর দৈর্ঘ্য 13 সেমি। এ বি ইকুয়াল টু কত? এ বি ইকুয়াল টু 10 সেমি। ওকে, এ বি ইকুয়াল টু 10 সেমি। তাহলে এই বিডি ইকুয়াল টু কত? বিডি ইকুয়াল টু 10/2 সেমি। কারণটা কি? এই লম্ব দূরত্ব সবসময়, বা এই ওডি, এই লম্ব সবসময় এই যে কোনো জ্যা হতে পারে, যে কোনো জ্যা যদি তার উপর লম্ব হয়ে থাকে ওডি, তাহলে এই জ্যাকে এই সমদ্বিখণ্ডিত করে। তাহলে 5 সেমি, তাহলে এইটুকু আমি পেয়ে গেছি 5। তাহলে আমরা একটা সম্পর্ক জানি,
5, 12, 13 এটা অতিভুজের ক্ষেত্রে। আমি দেখিয়ে দিচ্ছি, এই সম্পর্কটা একটু মনে রাখবে। এই সম্পর্কটা মনে রাখবে, যদি এরকম থাকে তাহলে একবারে 12 বসিয়ে দেবে উত্তর। এবার দেখো, এটা শর্টকাট। এবার আমি পুরো প্রসেসটা দেখাই। এখানে আমাদের অতিভুজ 13 তার হোল স্কোয়ার মাইনাস অফ 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস অফ 25 ইকুয়াল টু 144 ইকুয়াল টু 12, অর্থাৎ ওডি ইকুয়াল টু পেলাম আমরা, ওডি ইকুয়াল টু আমরা পেয়ে গেছি। তাহলে লম্ব দূরত্ব কত? 12 সেমি, এটা আমাদের বি। অর্থাৎ আমি বললাম কি 5, 12, 13 এদের মধ্যে যদি কিছু একটা দেয়া থাকে, ও দুটো দেয়া আছে একটা দেয়া নেই, তাহলে পরেরটা বসিয়ে দেবে উত্তরের ক্ষেত্রে। এই সম্পর্কটা একটু খেয়াল রাখবে। এবার পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে কি বলেছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া রয়েছে 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত আমাদের বের করতে হবে বলেছে। এখানে আসল আমরা সবসময় তুলনা করি 100 এর সঙ্গে। কত? 100। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এই যে 8:9 রয়েছে একে মোটামুটি 100 বানাতে হবে। তাহলে 8-এর সঙ্গে যদি 12.5 আমরা গুণ করি তাহলে পাই আমরা 100। তাহলে অনুপাতের এক পাশে গুণ করলে অন্য পাশেও আমাদের গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 112.5। এটা আমাদের আসল, এটা আমাদের সুদ আসল। এবার সুদ আসল থেকে আসল কি করে বের করে? বিয়োগ করে বের করে, ইকুয়াল টু 12.5%। তাহলে উত্তর কত হলো? 12.5%। এটা আমাদের গ্যাপে বসাবে। এবার তারপরের অঙ্কতে আমরা চলে যাই। এখানে দেখো একটা অঙ্ক রয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস অফ c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অন্যেনক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে a প্লাস c এর মান আমাদের বের করতে বলেছে। আমরা প্রথমে ধরে নিই বীজদ্বয়, ধরি বীজদ্বয় একটা আলফা ও মাইনাস 1 বাই আলফা। অন্যেনক হলো আলফা এর অন্যেনক 1 বাই আলফা। ওকে, এবার সেটা বলেছে আমাদের বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে আলফা মাইনাস 1 বাই আলফা। ওকে, দুটো। এবার আমরা সমীকরণ বসাই। অতএব সমীকরণটি, আমাদের সমীকরণ কি হয়? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, যেহেতু এখানে আমাদের এখানে প্লাস হয় আর এখানে অলরেডি মাইনাস রয়েছে, প্লাস মাইনাস মাইনাস, এক্স প্লাস অফ বীজদ্বয়ের গুণফল 1 বাই আলফা ইকুয়াল টু 0। এটা আমাদের সমীকরণ। সমীকরণ বের করার দুটো বীজ দেওয়া থাকলে তার একটা সমীকরণ আমরা বের করতে পারি। তাহলে 1 বাই আলফা এক্স প্লাস অফ, এখান থেকে যদি এটা কেটে দিই তাহলে আমরা থাকছে আমাদের মাইনাস অফ 1 ইকুয়াল টু 0। আর আমাদের প্রদত্ত সমীকরণ প্রদত্ত রয়েছে এক্স স্কোয়ার প্লাস অফ বি এক্স প্লাস অফ সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা তুলনা করি, এর পাশে কত রয়েছে? সরি, এখানে এ ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস অফ সি। তাহলে এর সঙ্গে যদি তুলনা করি, অতএব এ ইকুয়াল টু 1 পাই। আর এর সঙ্গে যদি তুলনা করি তাহলে সি ইকুয়াল টু মাইনাস অফ 1 পাচ্ছি। তাহলে আমাদের বলেছে এ প্লাস সি এর মান কত? তাহলে এখান থেকে 1 প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে উত্তর আমাদের কত হলো? 0। উত্তর কত? 0। ওকে, তাহলে পরের অঙ্ক চলে যাই। ওকে, তাহলে পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। কি বলেছে দেখো, দুইটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি আর 4 সেমি হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অন্ত অর্থাৎ ভিতরে স্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। ওকে, এই আমাদের দুটো বৃত্ত, এই একটা বৃত্ত এবং এর গায়ে লাগানো আরেকটা বৃত্ত। এই বড় বৃত্তের যে কেন্দ্র সেটা এইখানে ধরে নাও, আর ছোট বৃত্তের যে কেন্দ্রটা সেটা এইখানে। এর দৈর্ঘ্য 4 সেমি এবং এর যে দৈর্ঘ্যটা সেটা ধরে নিলাম 6 সেমি। ওকে, ধরে নিলাম না, আমাদের দেয়া রয়েছে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব কত এখান থেকে এই পর্যন্ত? 6 মাইনাস 4 ইকুয়াল টু 2 সেমি। তাহলে কত হলো? এটা আমাদের 3 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো 4 নম্বরে চলে যাই। দেখো 7x
এখানে যে অঙ্কটা রয়েছে সেখানে একটু ভুল রয়েছিল, এখানে ভাগ ছিল, এটা মাইনাস হবে, এটাকে মাইনাস করে দাও। তাহলে 7x - 5y ইজ টু, এখানে এক্স ওয়াই এর মান বের করতে বলেছে, আমি অঙ্কটা একটু বসিয়ে নিচ্ছি। -5y is to 3x plus of 4y equal to 7 is to 11, ক্লিয়ার? তাহলে 7x minus of 5y 3x plus of 4y equal to 7 is to 7/11, ওকে। এবার আর গুণন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব। 7 11 77, 5 11 55, y 23 7 21x 4 7 28 y। তাহলে এর সঙ্গে এটার সঙ্গে এটা আমাদের এক্স এর গুলো এক জায়গায় নিয়ে আসি এবং ওয়াই এর গুলো এক জায়গায়, এটা ওই পাশে যদি যায় তাহলে এটা হবে আমাদের প্লাস। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 6, এটা থেকে যদি এটা চলে যায় 56 y ইকুয়াল টু, এর সঙ্গে এটা যদি যোগ করি তাহলে 383 y, ওকে। যোগ বিয়োগ হয়তো বা ভুল হতে পারে, দেখে নেবে একটু। এখানে দেখো x/y, y এই পাশে আসলে ভাগ হবে, এখানে 56 ছিল, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হবে। অতএব x যদি এখানে আমাদের অনুপাতে আকারে ছিল সেটাকে আমরা ভাগ আকারে লিখেছি, আমাদের ভাগ আকারে থাকলে সেটাকে আমরা অনুপাতের আকারে লিখতে পারি। তাহলে 83:56, তাহলে এটা আমাদের অ্যান্সার, ওকে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলো পরের অঙ্কটা একটু দেখে নিই। আমি তোমাদের এই পদ্ধতিগুলো বলে যাচ্ছি, দ্রুত করে যাচ্ছি একটাই কারণে, তোমাদের এটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, এতটা দূরত্বে তোমাদের করতে হবে, এতটা স্পিড আনতে হবে, বা এর থেকে বেশি পারলে আরো ভালো। এবার দেখো, এটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান দেওয়া আছে। চোঙের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয়। আগে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করব, তার সঙ্গে 2 গুণ করে দিলেই আমাদের ব্যাসটা বেরিয়ে আসবে। তাহলে চলো ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু r একক, ওকে। ব্যাসার্ধ ইকুয়াল টু r একক পেয়েছি। এবার আমাদের এখান থেকে লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আয়তন ইকুয়াল টু কত? চোঙের পাই r স্কোয়ার h, আর তার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু h। এখান থেকে দেখো আর আর কেটে গেল, সরি পাই পাই কেটে গেল, আর এর সঙ্গে আর থাকে, এইচ কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 2 পেয়েছি, ওকে। এবার আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 সেমি। এখানে আমাদের যদি সেমিতে থাকে তাহলে সেমিতে আমাদের লিখতে হবে, আর যদি সেমিতে না থাকে তাহলে আমরা এখানে একক দেব, ওকে। এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখো সত্য মিথ্যা, সত্য বা মিথ্যা, সরি আরেকটা অঙ্ক আমাদের রয়ে গেছে, দেখি। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আগের সেট অনেও ছিল, এই আমাদের একটা বৃত্ত, এখানে বৃত্তাংশস্থ সকল কোণের মান একই বৃত্তাংশস্থ। চলো এবার আমরা চলে যাই 3 নম্বরে, সত্য বা মিথ্যা এটা আমরা যাচাই করে নিই। একটা ব্যবসায় রাজু আসিফের মূলধনের অনুপাত, এখানে 5:4 দেওয়া আছে। এবার রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, এটা মিথ্যা বলেছে। এখানে দেখো অনুপাতের এখানে প্রথমে রাজুরটা বড় আছে এবং অনুপাতের ক্ষেত্রে আসিফের টাকার অনুপাত ছোট রয়েছে। সেক্ষেত্রে এরকম যদি হয় তাহলে অবশ্যই এদের টাকার অনুপাত, অর্থাৎ রাজুর টাকার অনুপাত আসিফের টাকার অনুপাতের থেকে, অর্থাৎ টাকার থেকে বেশি হবে। কিন্তু এখানে ভুল দিয়েছে, আমি একটু দেখে নিই। 5:4, এখানে 5 × 16
আমরা এটাই তো জানি, অনুপাতের বাদিকে ডান দিকে সমান সংখ্যক রাশি দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে অবশ্যই হওয়া উচিত ছিল 64। ওকে, কিন্তু এখানে দিয়েছে 100 টাকা, সুতরাং এটা মিথ্যা। এবার চলো 2-এর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটু বড় হবে। চলো 2-এর অঙ্কটা একটু বড়। দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 13, আরেকটা দিয়ে রয়েছে পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 5। তাহলে এখান থেকে আমরা যদি যোগ করলে এখান থেকে কিউ কিউ কেটে যায়, তাহলে থাকে আমাদের 2p ইকুয়াল টু রুট 3 প্লাস অফ রুট 5। একইভাবে যদি আমরা এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট 13 আর পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট 5, একে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি কত, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখান থেকে পি কেটে যাবে, এখান থাকবে আমাদের 2q। তাহলে এখানে পাচ্ছি আমরা রুট 13 মাইনাস অফ রুট 5। এবার আমরা একটা কাজ করি, এদের বামপক্ষ অর্থাৎ 2p আর এর বামপক্ষ অর্থাৎ 2q গুণ করে দিলাম। তাহলে এদের ডান পক্ষ আমাদের গুণ করতে হবে। এবার এটা একটু যদি খেয়াল করি তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের রুট 13 অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 13 মাইনাস 5, তাহলে এখান থেকে পাচ্ছি 8। আর এখানে আমরা পেয়েছি কত, 4pq। তাহলে এটা আমাদের 4pq, অতএব pq ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু 2। ওকে, আর আমাদের এখানে মানও দেওয়া ছিল 2, তাহলে এটা আমাদের সত্য, এটা আমাদের সত্য। তাহলে চলো পরের অঙ্কতে চলে যাই। অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হলো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলা হয়, যার মান 90 ডিগ্রি এর থেকে বড় তাকে বলি আমরা স্থূলকোণ। এবার দেখো 3-এর আমরা মোটামুটি এই একটা বৃত্ত নিলাম। এবার ধরে নাও এটা আমাদের ব্যাস, এটা আমাদের ব্যাস। তাহলে এখানে যদি আমরা একটা কোণ অঙ্কন করি সেটা আমাদের কত কোণ হবে, সেটা আমাদের 90 ডিগ্রি। ওকে, সেটা কত হবে, 90 ডিগ্রি। এবার আমরা ধরে নাও এর থেকে ছোট একটা নিয়ে নিলাম, নিলাম। তাহলে এখানে যদি আমরা কোণ অঙ্কন করি সেই কোণের মান অবশ্যই করে 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, অর্থাৎ স্থূলকোণ। ক্লিয়ার, এটা আমাদের ছিল 90 ডিগ্রি, তার থেকে বড় হয়ে গেল অর্থাৎ স্থূলকোণ। ক্লিয়ার, তাহলে এটা যেটা বললো সেটা সত্য কথা বলেছে। চলো এবার আমরা 4 নম্বরে চলে যাই। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর কি থাকে, স্থির থাকে? অবশ্যই নয়, প্রত্যেক বছরে একটা আমরা সুদ পাই। এটা আমাদের প্রথম বছর, 1 মাস থেকে আমরা যখন 12 মাসে চলে যাই অর্থাৎ একটা বছর কমপ্লিট হয়, এখানে যদি পি টাকা হয় এবং তার সুদ যদি আই টাকা হয় তাহলে এটা পি প্লাস আই হবে পরের বছরের মূলধন। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পায়, অর্থাৎ স্থির থাকে না। এখানে বলেছে স্থির থাকে, তাহলে এ যেটা বলল সেটা মিথ্যা বলল। ক্লিয়ার, অবশ্যই মিথ্যা লিখে দেবে। এবার দেখো একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন দ্বিগুণ হবে, এটা কি সত্য বলেছে? দেখে নিয়ে তাহলে একবার চেক করে সত্য বলেছে কিনা। এখানে প্রথমে আমরা ধরে নিলাম একটা বৃত্ত রয়েছে বা নিরেট গোলক রয়েছে, তার ব্যাসার্ধ আর একক। এবার আমাদের বলেছে দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ করলে, যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করি তাহলে আমরা বৃদ্ধিতে, এখানে বৃদ্ধিতে কত হবে, 2r একক। ওকে, এবার এই ক্ষেত্রে আয়তন কত হবে, আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আর এখানে এটা ভি ড্যাশ, এটা ভি ডাবল ড্যাশ ধরে নিই, তাহলে এর হবে 4/3
পাই ব্যাসার্ধ 2r তার কিউব, তাহলে 4/3 পাই এটা হবে 8r কিউব, অথবা 4/3 পাই r কিউব ইন্টু 8, এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা তুলনা করতে পারি। এখানে দেখো এইটুক এবং এইটুক আমাদের সমান, তাহলে দেখো 4/3 পাই r কিউব ইজ টু পাই/3 পাই r কিউব ইন্টু 8, তাহলে এইটুক আর এইটুক আমরা কেটে দিলাম, তাহলে 1:8 থাকে। কত হলো? 1:8। সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে বলতে পারি আমাদের আয়তন 8 গুণ বেড়েছে। সুতরাং এ বলেছে কত গুণ? দ্বিগুণ বেড়েছে, তাহলে ও যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে। এবার চলো পরের অঙ্কতে আমরা চলে যাই। 6 নম্বর অঙ্ক, এটা লাস্ট, এবং এরপরে যেটা বলছি সেটা তোমাদের করতে হবে। এবার দেখো এক্স এর সঙ্গে ওয়াই আমাদের ব্যস্ত ভেদে রয়েছে। ওকে, এক্স এর সঙ্গে ওয়াই আমাদের ব্যস্ত ভেদে রয়েছে। এবার এই ক্ষেত্রে যদি আমরা এই ভেদ চিহ্ন তুলে দিই তাহলে ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। একে যদি আমরা পাওয়ার করি এন, এর যদি আমরা উভয় পক্ষে পাওয়ার এন দিয়ে গুণ করে দিই তাহলে কে এর পাওয়ার এন পাবে, ওয়াই এর পাওয়ারও এন পাবে। তাহলে এটা আমাদের ধ্রুবক, এখনো ধ্রুবক রয়েছে। এবার যদি এই ধ্রুবককে আমরা তুলে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা আমাদের ধ্রুবক, এইটুকু আমাদের ধ্রুবক এবং সমান চিহ্ন তুলে দিয়ে আমরা ভেদ চিহ্ন নিয়ে আসতে পারি ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ এটা আমাদের হয়। কিন্তু এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এন তার সঙ্গে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস অপন, এটা আমাদের সরল ভেদে আছে, এটা আমাদের বলছে। কিন্তু এটা তো কখনোই হতে পারে না, সুতরাং এই যেটা বললো সেটা আমাদের মিথ্যা কথা বলেছে। ওকে, সুতরাং এটা আমাদের মিথ্যা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বলো হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে তাহলে সেটাও বলতে পারো যে আমি এই অঙ্কটা বুঝতে পারিনি, আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দিতে হবে আরেকবার। আর আমার সঙ্গে যদি অঙ্কগুলো করে থাকো তাহলে লিখে নাও আই হ্যাভ ডান, অর্থাৎ এইগুলো তুমি করে ফেলেছো এবং এইগুলো তুমি পারবে। এবং পার্ট 2 কমেন্ট করে দাও, পার্ট 2 এর জন্য বলো আমাকে, আমি পার্ট 2 তোমাকে অর্থাৎ 4 দাগের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো নিয়ে আসবো। আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে মোটামুটি 15টা সেট প্রোভাইড করছি, 15টা সেট প্রোভাইড করছি। আর কোনো অঙ্কে অসুবিধা হলে সেটাও আমাকে জানাও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।